সিগনেচার কবে করলো? যে মেয়ের সিগনেচার তো না, মেয়েও শ্যামনগরে ছিল, উনিও শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে? মানে আজকে? আপনি এখন কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো? ও আচ্ছা, মেয়ের জন্ম তারিখটা ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? বাংলাদেশে জামায়াত ইসলামী যুদ্ধ অপরাধী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত, কিন্তু তার চেয়েও তারা কুখ্যাত এবং বিখ্যাত দুটোই হয়েছে কেবলমাত্র ধর্মকে রাজনীতিতে ব্যবহার এবং রাজনীতিতে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। যেমন 2024 সালের কোটা আন্দোলনকে শেখ হাসিনা সরকার উৎখাতের সন্ত্রাসী তৎপরতায় নিয়ে যেতে তারা যেসব কাজ করেছে তা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। মানুষ একদিন বুঝতে পারবে তারা কিভাবে জামায়াতের দ্বারা প্রতারিত হয়েছে, ইতিমধ্যেই বুঝতে পারছে, কিন্তু সেই প্রতারণা যে এখনো চলমান সেটি হঠাৎ করেই সামনে এনে দিয়েছে একজন জামায়াতের এমপির ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার মাধ্যমে। জামায়াতের এমপির কোটায় চাকরি পেতে যে একটি মেয়েকে মগবাজারের হোটেল সদৃশ অফিসে যেতে হয় কিংবা মিরপুরের কোনো ভাড়া বাড়িতে গিয়ে এরকম কাজ করতে হয় এবং তার ভিডিও ফাঁস না হলে সেটি আসলেই বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না, জানতে পারতো না। শুরুতে একটি কথা পরিষ্কারভাবে বলা প্রয়োজন, প্রাপ্তবয়স্ক দুজন মানুষের সম্মতিপূর্ণ ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনতার আদালত বসানো উচিত নয়, কারণ কারো অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করা এবং অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। কিন্তু ঘটনাটির সঙ্গে যখন একজন সংসদ সদস্যের ক্ষমতা, চাকুরির সুপারিশ, সম্ভাব্য তথ্য গোপন, সংশ্লিষ্ট তরুণীর বয়স এবং পরস্পর বিরোধী ব্যাখ্যা জড়িয়ে যায়, তখন বিষয়টি আর কেবল শোবার ঘরের বিষয় থাকে না, সেটি সোজা চলে আসে সংসদ, আইন, নৈতিকতা এবং রাজনৈতিক জবাবদিহিতার ঘরে। ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে প্রতিরক্ষা হিসাবে জামায়াত বলতে থাকে যে এটি নাকি এআই দিয়ে বানানো হয়েছে। জামায়াতের রাজনৈতিক ভাষা অনেক পুরনো হলেও বিপদে পড়লে তাদের প্রযুক্তি জ্ঞান দ্রুত বেড়ে যায়, কিন্তু দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানের যাচাইয়ে এটা তাদেরই জায়গা এবং মানে তারাই এটা পরিচালনা করেন। তাদের যাচাই এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় বলেই প্রতীয়মান হয়েছে বলে তারা বলছে। এরপর এআই বিদায় নিল, হাজির হলো বিয়ে। এমপি গাজী নজরুল ইসলাম জানালেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তরুণী এবং তার পরিবারও বিয়ের দাবি মেনে নিয়েছে, তারা বলছে তাই। প্রথম স্ত্রীকে দিয়েও ভিডিও বার্তায় সেই বিয়ের স্বীকৃতি আদায় করা হলো। অতএব আমরা আপাতত বিয়ে হয়েছে ধরে নিচ্ছি। সমস্যা হলো বিয়ে স্বীকার করার পরই গল্পের ভেতর থেকে আরো কয়েকটি গল্প বেরিয়ে আসছে। এমপির ভাষ্য অনুযায়ী, মানে নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী বিয়ে হয়েছে 2026 সালের 17 জুন, কিন্তু ভিডিওর দৃশ্যমান টাইম স্ট্যাম্প বলছে 2023 সালের 1 জুলাই। দ্য ডিসেন্টও মানে একবার বলছে যে এটা 2023 সালের ভিডিও, আবার তারা স্বাধীনভাবে ভিডিও ধারণের তারিখ নিশ্চিত করতে পারেনি বলেও বলছে, এবং পরবর্তীতে দেখলাম যে তারা বলছে 2026 সালের ভিডিও, মানে এই সম্প্রতি ভিডিও। এমপি আবার ভিডিওটি 13 জুলাইয়ের বলে দাবি করছেন এবং টাইম স্ট্যাম্পের পার্থক্যের ব্যাখ্যা দিতে পারেননি। অর্থাৎ এখানে ক্যালেন্ডারই যেন বিরোধী দলের ভূমিকা নিয়েছে। বিয়ে 2026 সালে, ভিডিও 2023 সালের, ঘটনা 2026 সালের 13 জুলাই, নানা রকম কথাবার্তা চলছে। এখন কোন তারিখকে বিশ্বাস করলে জামায়াতি শৃঙ্খলা রক্ষা পাবে, জামায়াত এটাকে হালাল করতে পারবে, সেটাই সবচেয়ে বড় গবেষণার বিষয়। জামায়াতের এমপি বলে কথা, কোটা সংস্কারের পর এবার সম্ভবত সময় সংস্কারও তারা করতে যাচ্ছেন। বিয়ের পরের দৃশ্য 3 বছর আগের ফুটেজে চলে যেতে পারলে আইনস্টাইনের যে তত্ত্ব আছে তা নতুন করে লিখতে হবে আমাদেরকে। তবে সিরিয়াসলি যদি ব্যাপারটা ভাবেন, ভিডিওটি যদি মানে কবে তা নিয়ে যদি বিষয়টা না ভাবেন, তরুণীর বয়সকে চিন্তা করতে হবে আমাদের। সবচেয়ে বড় কথা, একজন তরুণী, চাকরি প্রার্থী তরুণী,
তার সুপারিশ নিতে যদি এরকম হোটেলে বা এরকম বদ্ধ কক্ষে গিয়ে একজন বর্ষিয়ান বয়স্ক জামায়াতের এমপির মনোরঞ্জন করতে হয়, তাহলে তো একটি ভয়াবহ বিষয়। কোটা কোথায় গেল আজকে? এটাই কি জামায়াতি কোটা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বায়োডাটার উপর দাঁড়িয়ে ফৌজদারি অপরাধের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া দায়িত্বশীল কাজ নয়, কিন্তু বয়স সংক্রান্ত নথি সত্য হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। তাই এ প্রশ্নের উত্তর ফেসবুকের দলীয় কর্মী নয়, জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ, কাবিননামা এবং তদন্তকারী কর্তৃপক্ষকে দিতে হবে, প্রশ্নগুলো তুলতে হবে। চাকরির বায়োডাটার কথা চিন্তা করুন। দ্য ডিসেন্ট যে বায়োডাটার কথা জানিয়েছে তাতে 22 জুন এমপির স্বাক্ষরের উপরে সবুজ কালিতে লেখা জোর সুপারিশ করছি, অথচ সেখানে তরুণীর বৈবাহিক অবস্থা লেখা অবিবাহিত। বিয়ে যদি 17 জুন হয়ে থাকে তবে মাত্র 5 দিন পর নিজের কথিত স্ত্রীকে অবিবাহিত দেখানো বায়োডাটার একজন প্রণেতা হিসাবে বা আইন প্রণেতা হিসাবে জোর সুপারিশ কিভাবে করেন তিনি? আর যদি বায়োডাটার তথ্য ঠিক হয়ে থাকে তবে 17 জুনের বিয়েটি কোথায় ছিল? এসব প্রশ্ন আসলে করে তো কোনো লাভ নেই। জামায়াতের এমপি বলে কথা, সংসদ সদস্যকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি উত্তর দেননি বলে পত্রপত্রিকা বিশেষ করে দ্য ডিসেন্ট জানাচ্ছে। কোটা সংস্কারের সুলুক সন্ধান যদি করেন আপনি, তাহলে কি দেখেন যে 2024 সালে বলা হয়েছিল চাকরিতে কোনো বিশেষ কোটা থাকবে না, মেধাই হবে একমাত্র মানদণ্ড। এখন দেখা যাচ্ছে মেধার পাশাপাশি এমপির সবুজ কালির জোর সুপারিশও বেশ কার্যকর একটি যোগ্যতা। একজন সাধারণ চাকরি প্রার্থী কয়েকশো আবেদন করেও উত্তর পান না, আর এখানে একজন সংসদ সদস্য নিজেই কলম হাতে চাকরির দরজায় উপস্থিত হন। সেই বৈষম্যহীন বাংলাদেশ যা আপনারা চেয়েছিলেন। কোটার নাম বদলে গেছে, এখন সুপারিশ হয় আর কি। আর সেই সুপারিশের জন্য নারী হলে আপনাকে যেতে হয় মগবাজারের কোনো হোটেলে, মিরপুরের কোনো ভাড়া বাড়িতে, আরো না জানি কোথায়। কি ভয়ঙ্কর অবস্থার বাংলাদেশ এখন বলেন। ঘটনার স্থানীয় নাটক কম হচ্ছে না। তরুণীর বাবা বলছেন এমপি ও তার মেয়ে মগবাজারে তার অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রশ্ন হলো অফিসে এরকম বিশ্রামের ব্যবস্থা কেন হলো? সেই প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু সেই অফিসে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা হলো কিভাবে? ক্যামেরা কে বসিয়েছিল? ফুটেজ কার নিয়ন্ত্রণে ছিল? এতদিন পর সেটি কিভাবে ছড়িয়ে পড়লো? অনেক প্রশ্ন না? একই সঙ্গে গোপনে ধারণ এবং প্রচারের জন্য দায়ীদের আইনের মুখোমুখি করা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। কারণ এই যে জনপ্রতিনিধি, তার কাছে জবাবদিহিতা চাওয়া এবং একজন নারীর ব্যক্তিগত মর্যাদা ধ্বংস করা একই বিষয় নয় নিশ্চয়ই। এমপি সাহেব আরো দাবি করছেন যে তার গাড়ি চালক, যিনি তরুণীর আসলে মামাও, কয়েকজন লোক নিয়ে তাদের জিম্মি করে 1 লাখ টাকা আদায় করেছেন। এই অভিযোগ সত্যি হলে সেটি গুরুতর অপরাধ এবং অবিলম্বে মামলা, গ্রেপ্তার এবং তদন্ত হওয়ার কথা। কিন্তু জনগণ জানতে চাইবে ঘটনার পরপরই কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, থানায় অভিযোগের কপি কোথায়, এবং একজন সংসদ সদস্যকে রাজধানীর মগবাজারে জিম্মি করে বিকাশের দোকান থেকে টাকা নেওয়া হলেও রাষ্ট্রযন্ত্র তখন কি করছিল? ব্যাখ্যা যত বাড়ছে নাটকের চরিত্র তত বাড়ছে। দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী, শ্বশুর, মামা, গাড়ি চালক, বহিরাগত, অফিস, বিশ্রাম কক্ষ, মিরপুর, বিকাশ, সিসিটিভির ফুটেজ, কত কিছু যে এখানে জড়িত। আপনাদের মনে থাকার কথা যে মামুনুল হক, হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা। ধর্মভিত্তিক রাজনীতির কোনো নেতা ব্যক্তিগত অসঙ্গতিতে ধরা পড়লেই দলীয় প্রতিরক্ষার প্রথম কাজ হয় প্রশ্নকারীর নৈতিক পরীক্ষা করা। নেতা কি করছে সেই প্রশ্নের আগে জানতে চাওয়া হয় ভিডিও করলো কে, ছড়ালো কে, ষড়যন্ত্র করলো কে। ভিডিও ফাঁসের অপরাধ অবশ্যই তদন্ত হতে পারে, কিন্তু সেই অপরাধ দেখিয়ে ভিডিওতে উঠে আসা ক্ষমতার অপব্যবহার, বয়স, ধর্মকে ব্যবহার করা এবং একদিকে আপনি বলবেন আপনি পরহেজগার এবং ধর্ম পালনকারী, আবার আপনি আরেক জায়গায় গিয়ে নারীকে হেনস্থা করবেন, নারীকে জোরপূর্বক তার চাকরির প্রলোভন দেখিয়ে জোর সুপারিশ দেওয়ার জন্য তাকে এরকম হোটেল কক্ষে নিয়ে যাবেন। রাজনীতিকে আর কত নোংরা করতে হবে, দেশের পরিস্থিতিকে আর কত ভয়াবহ করে তুলতে হবে। জামায়াত ইসলামী একটি সহজ সিদ্ধান্ত নিতে পারত। তারা চাইলে দলীয় তদন্ত করে কাবিননামা, সংশ্লিষ্ট নথি, ভিডিওর ফরেনসিক বিশ্লেষণ, চাকরির সুপারিশের কারণ এবং চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করতে পারত, অথবা পুরনো কৌশলে সবকিছুকে ষড়যন্ত্র বলে এমপিকে রক্ষার চেষ্টা করতে পারত।
তারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে তারা এটাকে নিয়ে জনগণের সামনে হাজির হতে চায় না, তারা নেতাকে রক্ষা করতে চায়। 2024 সালে জামায়াত ইসলামী মানে বৈষম্য বিরোধী স্লোগানে বাংলাদেশকে উত্তপ্ত করে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল। এখন তাদেরই একজন আইন প্রণেতার সামনে প্রশ্ন, নিজের কথিত স্ত্রীকে অবিবাহিত দেখিয়ে জোর সুপারিশ কোন বৈষম্য নীতি বিরোধী নীতির অংশ ভাই? বিয়ে সত্য হলে তথ্য গোপন কেন? বায়োডাটা সত্য হলে বিয়ের গল্প কেন? ভিডিও 2023 সালের হলে 2026 সালের ব্যাখ্যা কেন? অনেক প্রশ্ন, এই প্রশ্নের আপনি জবাব পাবেন না। কিন্তু ভিডিওর গল্প তো আর অসত্য নয়, এটি ক্ষমতার কোটা, চাকরির কোটা, নৈতিকতার কোটা এবং প্রয়োজন মতো সত্য বদলে নিয়ে যাওয়ার জামায়াতি কোটার গল্প আমরা দেখতে পাচ্ছি। একসময় তারা কোটা সংস্কারের নামে সরকার বদলেছিল, এখন দেখা যাচ্ছে সংস্কার শেষে সব কোটা বাতিল হয়নি, তারা একটি বিশেষ কোটা দিব্যি বহাল রেখেছে, তার নাম জোর সুপারিশ। এবং সেই সুপারিশ পেতে ছেলেদেরকে হয়তো অর্থ দিতে হয় কিংবা জামায়াতের রোকন এসব হতে হয়, কিন্তু ছাত্রী সংস্থার হলেও বা জামায়াতের ছাত্রী সংস্থার হলেও নারীটিকে হয়তো কোনো হোটেলে কিংবা মিরপুরের কোনো বাড়িতে যেতে হয়। জামায়াতের রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশই তো চেয়েছিলেন আপনারা, তাই না? ভালো থাকবেন সবাই।